সন্ধ্যা ৭টা বাজে। গোলাপি রঙের বড় পুতুলটা জড়িয়ে ধরে তীব্র মন খারাপ নিয়ে বিছানায় বসে আছে সারাহ। বিগত ৭ দিনের হিসাব সে মিলিয়ে পারছে না। তার জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল, কি হওয়ার কথা ছিল আর কি ঘটে গেল। যাকে ভালোবেসেছিল যখন শক্ত করে হাত ধরার কথা সে তখন বাঁধনটা আলগা করে দিল। হঠাৎ একজন অচেনা মানুষের সাথে জুড়ে গেল জীবন। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তার বিয়েটা হয়ে গিয়েছে। সারা জীবন অশান্তির অনলে পড়লেও এই বাঁধন ছেড়ে বেরোনো সহজ হবে না। এমন সময় সারার রুমের লাইট জ্বলে উঠল। কৃত্রিম আলো চোখে পড়তেই সারাহ চোখ হাত দিয়ে কৃত্রিম আলোক রশ্মি থেকে আটকাল। রুমেকে প্রবেশ করে আলো জ্বালালো সেটা সারাহ তাকিয়ে দেখার আগ্রহ প্রকাশ করল। তার এক আকাশ সমান অভিমান মা বাবার প্রতি। সেই অভিমান অব্যাহত রেখেই কারো দিকে তাকাল না। সারার মা বিছানায় সারার পাশে বসল। সারার বাবা সারার পড়ার টেবিল থেকে চেয়ার টেনে এনে সারার কাছাকাছি এসে বসল। সারার মা বলল, মামুনি, তুমি চুপচাপ থাকলে আমার বাড়ি অন্ধকারে ডাববে থাকে। সারাদিন তোমার চঞ্চলতা মাতিয়ে রাখে এ বাড়ি। তুমি চুপ থাকলে মনে হয় প্রাণহীন আমার বাড়ি। সারাহ কোনো কথার উত্তর দিল না। সারার বাবা সারার দিকে তাকিয়ে বলল, তোমার জন্মের পর আমার আর কোনো সন্তান হয়নি। তা নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি। তোমাকে আমি এত ভালোবেসেছি আমার মনে হয়েছে আমার কোনো সন্তানের প্রয়োজন নেই। তুমি একাই আমাকে প্রশান্তি দেওয়ার জন্য যথেষ্ট। আমি কখনো তোমাকে নখের আঁচড় দিইনি। তোমার চোখে পানি দেখলে আমার হৃদয়টা পুড়ে ছাই হয়। তুমি কিছু চাওয়ার আগেই আমি এনে হাজির করেছি। তোমার পোশাক আমি নিজ হাতে পরিষ্কার করেছি। এখনো তোমার পোশাক আমি ধুয়ে দিই। তোমাকে গালে তুলে খাবার খাইয়ে দিই। কোনোদিন হিসাব করে টাকা দিইনি। তোমার মন খারাপ দেখলে আমি রাতে ঘুমোতে পারিনি। তোমার জ্বর হলে সারা রাত আমি পাশে বসে থাকি। তুমি কি জানো না তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। সেই তুমি আমার সাথে অভিমান করে থাকলে আমি সহ্য করতে পারছি না। আমি জানি আমি অন্যায়ভাবে তোমার বিয়েটা দিয়েছি। এটা অনুচিত ছিল আমার। কিন্তু এই ছাড়া তুমি কথা শুনতে না। তোমার খালু আমাকে তোমাকে তোমার আম্মুকে ছোট করে কথা বলেছে। আমাকে যা বলতো তা মেনে নিতাম। কিন্তু তোমাকে করা অপমান আমি মেনে নিতে পারিনি। আমি তোমার বাবা। আমার কলিজার টুকরো তুমি। যে বাবা তোমার জন্য এত কিছু করতে পারে সে কি তোমার জন্য যেন তেন পাত্র বাছাই করবে? পৃথিবীর উত্তম পাত্রটায় তোমার জন্য খুঁজে এনেছি। একদিন তুমি বলবে মা বাবা সন্তানের খারাপ চায় না। মা বাবার কথায় সারার হৃদয়টা কেমন যেন ফেটে যাচ্ছে। সত্যি তো তার বাবার মতো কেউ ভালোবাসে না তাকে। তবুও কেন এত অভিমান করছে সে? সারাহ তার বাবার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। সারার চোখে পানি দেখে সারার বাবা উঠে দাঁড়াল। মেয়ের মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, নিচে রোশান অনেকক্ষণ এসে অপেক্ষা করছে তোমার সাথে কথা বলার জন্য। আমাদের সাথে ঘণ্টা খানিক গল্প করেছে। অনেক বুদ্ধিমান ছেলেটা। ভারী বুদ্ধির ছেলে। তোমার কোনোদিন অসুবিধা হবে না দেখে নিও। সারাহ কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমার জন্য খালু তোমাকে অপমান করেছে। আমি কোনোদিন ওদের সাথে কথা বলবো না। আমার পাগল ইটা। আমি শুধু তোমার হাসিখুশি মুখটা দেখতে চাই মা। রোশানের নাম্বারটা নাও। নিয়ে একটা মিস কল দাও। তুমি মিস কল দিলেই ও উপরে আসবে। যদিও ও আসতে চাচ্ছিল না, আমরাই বলেছি। সারার বাবা রোশানের নাম্বারটা বলল। সারাহ ফোনে নাম্বারটা তুলে নিল। সারার মা রুম ত্যাগ করার সময় সারাহকে বলল, জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করো না কিন্তু। সারার বাবা বলল,
তুমি কি নতুন সময়ে আমাকে কম জ্বালিয়েছ? আমি জামাইকে বলে দিয়েছি আমার মেয়ের সব আহ্লাদ সব বায়না সে মাথা পেতে নিবে। বলতে বলতে সারার মা বাবা রুম ত্যাগ করল। সারা রোশানের নাম্বারে মিস কল দিল। মিনিট দুয়েকের মাঝে দরজায় কেউ টোকা দিল। সারা বুঝতে পারল রোশান তার দরজায়। তাই বিনা ভনিতায় বলল, ভেতরে আসুন। সারার চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল। খুব সাবধানতা অবলম্বন করল সে। এইবার যেন অন্তত রোশানের সামনে কোনোভাবে বেইজ্জতি না হয় সে। সারার পরনে কমলা রঙের একটা থ্রি পিস। ফর্সা শরীরে কমলা রঙের আভায় আরও বেশি ঝলমল দেখাচ্ছে সারাকে। জানালার কাচ সরিয়ে জানায় হেলান দিয়ে বুকে হাত বেঁধে থমথমে মুডা দাঁড়াল। রোশান একটা কাশি দিয়ে সারার রুমে প্রবেশ করল। রুমে প্রবেশ করতেই চোখ গেল জানালায় দাঁড়িয়ে থাকা হলুদ অপ্সরীর দিকে। রোশান দরজায় দাঁড়িয়ে থমকে গেল। সারা সত্যি অপরূপ সৌন্দর্যের অধিকারী। কয়েক সেকেন্ডার তাকিয়ে রোশান চোখ নামিয়ে নিল। এভাবে একদৃষ্টিতে কোনো নারীর দিকে তাকানো এক প্রকার ছ্যাঁচড়ামো ছাড়া আর কিচ্ছু না। রোশানের পরনে ব্লু জিন্স, ব্লু টি শার্ট। লম্বা চওড়া মানুষটাকে ব্লু জিন্স আর ব্লু টি শার্টে সকালের চেয়ে আরও বেশি সুদর্শন দেখাচ্ছে। মানুষটার প্রতি সারার তীব্র রাগ, কিন্তু সে যে সত্যি সুদর্শন দেখে চোখ ফেরানোর মতো নয় সেটা অস্বীকার করার মতো নয়। রুমের ফ্যান বন্ধ। রোশান সুইচ বোর্ডা হাত রাখল। ফ্যানের সুইচ কোনটা আন্দাজ করতে না পারায় রুমের লাইট অফ হয়ে গেল। রুমের লাইট অফ হতেই সারা ঝাঝালো কণ্ঠে বলে উঠল, মতলব কি আপনার? রুমের লাইট অফ করলেন কেন? সাথে সাথেই আবার রুমের লাইট জ্বলে উঠল। রোশান শান্ত চোখে সারার দিকে তাকিয়ে দেখল সারা ঝগড়ুটে মুডা তাকিয়ে আছে। রোশান প্যান্টের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সমস্যা কি তোমার? এত লাউডাহি চিৎকার দিলে কেন? সারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আপনি হুট করে লাইট অফ করলেন, আমি ভেবেছি। রোশান জানালার দিকে এগিয়ে গেল সারার কাছাকাছি। সারার সন্নিধ্যে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ভেবেছ? কি ভাবব? একটা ছেলে একটা মেয়েকে দেখে লাইট কেন অফ করবে? রোশান আশ্চর্যজনকভাবে সারার দিকে তাকাল। ভীষণ অবাক হয়ে ডাহনে বামে তাকাল। আশ্চর্যজনক মুখভঙ্গিতে বলল, এত নেগেটিভ মাইন্ডার কেন তুমি? ফ্যানের সুইচ দিতে গিয়ে লাইট অফ হয়ে গিয়েছিল। ওহ, তা আগে বলবেন না। আমি ভয় পেয়েছি। ভয় ভীতি এসব ও আছে তোমার আছে। যে ঝগড়ুটে মেয়ে তুমি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। বিয়ের পরের দিন সদ্য বিয়ে করা বউকে অপমান করছেন। রোশান আবার ও অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, বউ? রোশানের মুখে বউ কথাটা রিপিট শুনে সারা লজ্জা পেল। টপিকস চেঞ্জ করতে বলল, বিয়ে যখন হয়েই গিয়েছে বউ ছাড়া আর কি? বউকে তো আর আন্টি ডাকবেন না। রোশান শান্ত কণ্ঠে বলল, তুমি তো এই বিয়ে মানো না, আবার নিজেকে বউ দাবি করছ। কেন মানব আমি? আপনি আমার অনুমতি ছাড়া কেন আমাকে বিয়ে করেছেন? তোমার বাবাকে আমি বলেছিলাম তোমার সাথে কথা বলতে চাই। তোমার বাবা বললেন তুমি নাকি লাজুক পাতা, লজ্জায় কথা বলতে চাও না। সারা বুঝল এখানে রোশানের দোষ নেই। তবুও ঝগড়ায় জিততে এটা স্বীকার করা যাবে না। তর্ক চালিয়ে যেতে হবে। সারা আবার বলল, সে যাই হোক, আমার জায়গা আপনি থাকলে কি এই বিয়ে মানতেন? আপনি আমার চেয়ে আরও বেশি বলতেন। তোমার মতো এত ইম্যাচুর কথাবার্তা আমি কোনোদিনই বলতাম না। তা বলবেন কেন? আপনার আর আমার বয়স তো এক না। আপনি হলেন একজন বুড়ো, আর আমি একটা বাচ্চা মেয়ে। এইটুকু বয়সে জুটল একটা সুগার ডাহাডাহ। রোশানের মাথায় যেন এইবার আকাশ ভেঙে পড়ল।
তার মস্তিষ্ক যেন ভোতা হয়ে এল। দিন শেষে কিনা তাকে সুগার ডাহাডাহ কথাটা শুনতে হল। রোশান অবাকের চরম পর্যায়ে গিয়ে চোখের চশমা খুলে বলল, হোয়াট? কি বললে? আমি সুগার ডাহাডাহ? সুগার ডাহাডাহ ছাড়া কি? একজন বয়স্ক মানুষ আর একটা বাচ্চা মেয়ের বিয়ে হলে সেটাকে সুগার ডাহাডাহ ছাড়া আর কি বলে? আপনি হলেন চিনি বাবা। পৃথিবীর সমস্ত অদ্ভুত কথাবার্তা দেখছি তোমার কাছে আছে। আজব আজব শব্দ ভাণ্ডার তৈরির কারখানা তুমি। আমার বয়স কত জানো তুমি? কত হবে? 52 অথবা 54। 29 বছর বয়স আমার। আমার বয়সী অনেকে বিয়েই করেনি। আর তুমি বলছো আমি বুড়ো? সারাহ মনে মনে বলল, আমাকে এইভাবে বিয়ে করার জন্য এইসবই শুনতে হবে? এভাবে বয়স কমিয়ে লাভ কি আপনার? আরেকটা বিয়ে করতে চান নাকি? ওটা মেয়েদের অভ্যাস, আমার নয়। আবার আমাকে অপমান করছেন? কিছু বলতে এসেছিলেন? রোশান আবার ও চশমা চোখে দিতে দিতে বলল, নাকে ছিদ্র আছে তোমার? রোশানের এমন প্রশ্নে সারার চোখ ছানাবড়া হল। সে রোশানের দিকে মুখ উঁচিয়ে দিয়ে নাক কুঁচকে বলল, নাকে ছিদ্র নেই মানে? দেখুন কি সুন্দর বড় বড় 2টা ছিদ্র। চাইলে আপনিও ঢুকে যেতে পারবেন। ওয়াস নাইস ছিদ্র, কারো নাকের ছিদ্র এত সুন্দর হয় তা জানা ছিল না। বলেই রোশান সারার গালে হাত রাখল। রোশানের আকস্মিক এমন স্পর্শে সারাহ চমকে উঠল। সে বড় বড় চোখে শ্যামসুন্দর মুখের অবয়বে তাকাল। রোশান এভাবে সারার গালে হাত রাখল কেন? রোশান এইবার সারার নাকের নথি ধরল। সারাহ আরেক দফায় অবাক হল। কি করতে চাইছে রোশান? রোশান প্যান্টের পকেট থেকে 3 পাথরের ডায়মন্ডার একটা নাকফুল সারাহকে পরিয়ে দেওয়ার চেষ্টা করল। সারাহ বুঝতে পারল রোশান তাকে নাকফুল পরাচ্ছে। বুঝতে পেরে আর ছটফট করল না। অনায়াসে চোখ দুটো বন্ধ করল। রোশান সারার চোখ বন্ধ মুখের অবয়বে তাকিয়ে থাকল কিছুক্ষণ। নাকফুল পরানো হয়ে গেলে রোশান বলল, আম্মু প্রেশার দিল তার বৌমাকে যেন নাকফুল পরিয়ে যায়। আম্মুর কথা রাখতেই নাকফুল পরানো। আসি এখন। সারাহ কোনো কথা বলতে পারল না। সে শুধু অনুভব করল কিছুক্ষণ আগে কেউ একজন পরম যত্নে তাকে নাকফুল পরাচ্ছিল। বিন্দুমাত্র ব্যথা যেন না লাগে সেদিকে খেয়াল রাখছিল। স্পর্শতে কোনো পাপ ছিল না, অসৎ উদ্দেশ্য ছিল না। রোশান যেতে গিয়ে আবার থমকাল। সারাহকে বলল, তোমার ফোন কোথায়? কে? কেন? আমার ফোনটা এ রুমে কোথায় রেখেছি জানি না। কল দিব। বিছানায়। রোশান বিছানায় তাকিয়ে দেখল সারার ফোন রাখা। বিছানা থেকে ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে দেখল পাসওয়ার্ড দেওয়া। রোশান ভ্রু নাচিয়ে বলল, পাসওয়ার্ড কি? সারাহ থতমত খেয়ে বলল, আই লাভ ইউ। হোয়াট? স্যার আই লাভ ইউ। কাকে বলছো? কাউকে না, ওটাই পাসওয়ার্ড। ও শিট। তোমার দ্বারা সবই সম্ভব। রোশান সারার ফোনে নিজের নাম্বারটা তুলল। নাম্বার তুলে কল দিতেই ভেসে উঠল, ডাউব জল। তার নাম্বার ডাউব জল নামে সেভ দেখে অদ্ভুত নয়নে সারার দিকে তাকাল। রোশান সারার সামনে ফোন উঁচু করে বলল, হোয়াট ইজ দিস? সারা রোশানের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, কে সেভ করল এই নামে? আমি না। রোশান অদ্ভুত দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে রইল। 2 ঠোঁটের মাঝ বরাবর সিগারেট চেপে ধরে 2 হাতে ব্যাগ ভর্তি তাজা গোলাপ আর রজনীগন্ধা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে মৃন্ময়। রাস্তায় আসতে আসতে খেয়াল করেনি সে বাড়ির কাছে পৌঁছে গিয়েছে। জানলে লাস্ট সিগারেটটা ধরাত না সে। মাত্রই 2 টান দিয়েছে।
সিগারেটের যে দাম, তাছাড়া মৃন্ময়ের এত পছন্দীয় খাবার সিগারেট ফেলে দিতেও তো খারাপ লাগছে। এদিক সেদিক উকি দিয়ে দেখল তার মা বাবা কেউ আছে কিনা। দেখলেই তো বাড়ি থেকে ঝাড়ু দিবে, তাছাড়া অতিরিক্ত টাকা দেওয়াও বন্ধ করে দিবে। মেসে থাকে, আরামসে সিগারেট খেতে পারে, কিন্তু বাড়িতে আসলেই ঝামেলা। ছাদ ছাড়া কোনো উপায় নেই। মৃন্ময় বাড়ির পেছনে দাঁড়িয়ে দ্রুত সিগারেট টানছে। সিগারেট টানতে টানতে আচমকা চোখ গেল ছাদের দিকে। মৃন্ময়ের চোখ দুটো আটকে গেল ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকা ফুটফুটে একটি মেয়ের দিকে। চাঁদের আলোয় মেয়েটির মলিন মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। গোলাকার মুখের গড়ন, কোমর পর্যন্ত লম্বা চুল, গায়ের রং পরিষ্কার। মৃন্ময় সিগারেট ঠোঁটে চেপে ধরে এক নজরে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটিকে এর আগে তো মৃন্ময় বাড়িতে এমন ফুটফুটে মেয়ে দেখেনি। কোনো ভূত প্রেত নয় তো? তখনই মৃন্ময়ের খেয়াল হলো বাড়িতে ভাড়াটিয়া এসছে। নিশ্চয়ই ভাড়াটিয়াদের কেউ হবে। মৃন্ময় সিগারেটটা ফেলে ফুলের ব্যাগ হাতে নিয়ে সোজা ছাদে চলে গেল। মৃন্ময় ছাদে পা রাখতেই সর্বপ্রথম নজর দিল মেয়েটির দিকে। মেয়েটি চুপচাপ মলিন মুখে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সৃষ্টিকর্তার কাছে মনের সমস্ত দুঃখ নিংড়ে দিচ্ছে। মেয়েটির মলিন মুখ দেখেই বোঝা যাচ্ছে এক রাজ্য দুঃখ কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছে। মৃন্ময় ভীষণ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দেখছে মেয়েটি। যত দেখছে ততই যেন মায়াবী লাগছে। মুখের অদল মায় ভরা। বয়সও খুব বেশি একটা হবে না, 14 কি 15 হবে। মেয়েটি আর কেউ নয়, তরি। মৃন্ময় নিঃশব্দে তাকিয়ে দেখছে তরিকে। এক সেকেন্ডার জন্য ও চোখ এদিক সেদিকে করেনি। এমন সময় মৃন্ময়ের ফোন বেজে উঠল। ফোনের শব্দে তরি ফিরে তাকাল। মৃন্ময় দ্রুত প্যান্টের পকেট থেকে বের করে ফোন কেটে দিল। তরি দুচোখ মেলে তাকাল তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা ফর্সা একজন যুবকের দিকে, যার 2 হাত ভর্তি ফুলের ব্যাগ। ফুলের মিষ্টি সুবাসে মৌ মৌ করছে চারদিক। তরির চোখ মুখে কিছুটা ভয় দেখল মৃন্ময়ে। তরির ভয় কমাতে মৃন্ময় বলল, ভয় পাবেন না, আমি খারাপ উদ্দেশ্য এখানে আসিনি। আমি আপনার ক্ষতি করব না। তরি এইবার চোখ মুখ স্বাভাবিক করল। সম্পূর্ণ অচেনা একটা ছেলে, আগে পরে কখনো দেখেনি। কিছুটা ঘাবড়াল তরি। ছাদ থেকে নেমে যাওয়ার চিন্তা করল। মৃন্ময় ফুলের ব্যাগ ছাদে রেখে বলল, আমি মৃন্ময়, এ বাড়ির ছেলে। আপনাকে তো চিনলাম না, যদি পরিচয়টা দিতেন। তরি মলিন মুখে মিহি কণ্ঠে বলল, আমি তরি, আপনাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। যিনি বাসা ভাড়া নিয়েছেন উনি আপনার কে হন? প্রশ্ন মৃন্ময়ের। তরি আবার ও মিহি কণ্ঠে জবাব দিল, আমার বাবা হন। মৃন্ময়ের মনে হাজারটা প্রশ্ন জাগল, হাজারটা কৌতূহল জন্ম নিল, কিন্তু সেগুলো প্রকাশ না করে বলল, আপনার বাবার আজ বিয়ে হয়েছে? জি। ফুলগুলো আপনার বাবার বাসর ঘর সাজানোর জন্য এনেছি। আপনার বাবা এই বয়সে বিয়ে করেছে, ভালো কথা। এত ঢং করে বাসর সাজাতে হবে কেন বলুন তো? তরি কোনো জবাব দিল না। মৃন্ময় বুঝতে পারল তরির অস্বস্তি লাগছে। কথাটা বলা তরিকে উচিত হয়নি। তরি মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, আমি আসি, বলেই রওনা দিল। মৃন্ময় পেছনে থেকে ডাক বলল, তরি দাঁড়াও। মৃন্ময়ের ডাক শুনে মনে হলো যেন কত যুগের চেনা জানা আছে। তরি পেছনে ফিরে তাকাল। মৃন্ময় বলল, তোমাকে তুমি করেই বললাম, একেবারেই পিচ্ছি দেখতে তুমি। তরি এবার ও কোনো উত্তর দিল না। মৃন্ময় বলল, কোন ক্লাসে পড়ো তুমি? তরি শান্ত কণ্ঠে জবাব দিল,
ক্লাস 10-এ। কথাটা বলে মৃন্ময়ের দিকে তাকালো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবেন? ডাকলেন। মৃন্ময় বলল, হ্যাঁ, আমি একটা সিগারেট খাব। তুমি ছাদের দরজায় দাঁড়াও। কেউ আসলে আমাকে জানাবে। আমার মা বাবা কেউ এদিকে আসলে আমাকে সংকেত দিবে। তরি ভীষণ অবাক হল মৃন্ময়ের এমন প্রস্তাব শুনে। কি সাংঘাতিক ছেলে! চেনে নেই জানা নেই সিগারেট খাওয়ার জন্য পাহারা দিতে বলছে। মৃন্ময় তরির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল তরির মনে কি চলছে। সে পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, অবাক হলে মনে হল? তরি কিঞ্চিত বিরক্ত কণ্ঠে বলল, তা অবাক হব না। মাত্রই পরিচয় আর আপনি আমাকে আপনার সিগারেট খাওয়ার জন্য পাহাড় দিতে বলছেন। মৃন্ময় মৃদু হেসে লাইটার দিয়ে সিগারেটটা ধরিয়ে বলল, আমি এমনই বুঝলে। যাকে ভালো লাগে 2 মিনিটে নিজের করে নিই। যাকে তাকে তো আর ভালো লাগে না। তরি ওড়নার মুড়ো দিয়ে নাক চেপে ধরল। মৃন্ময় সিগারেটে টান দিয়ে নাক দিয়ে গলগল করে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে বলল, সিগারেটের গন্ধ সহ্য করতে পারো না? না। মৃন্ময় ঘুরে দাঁড়াল। ঘুরে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে বলল, তা আগে বলবে না? তাহলে অন্যদিকে ঘুরে সিগারেট খেতাম। মৃন্ময় দ্রুত সিগারেট টেনে শেষ করে পেছনে ঘুরে দেখল তরি নেই। এদিক সেদিকে তাকিয়ে দেখল কোথাও তরি নেই। মৃন্ময় নিঃশব্দে হেসে মাথা চুলকালো আর বলল, রাতের আধারের মায়াবিনী দেখলাম আজ। একবার আমার চোখে চোখ রেখে দেখো। মন হারাতে কতক্ষণ লাগে? একটা আননোন নাম্বার থেকে আজও সারার নাম্বারে মেসেজ এল। এমনি সারা লজ্জা আর অপমানে বিরক্ত আছে। তার উপর এটা আবার কোনো ঝামেলা। সেদিন আবার মেসেজ দিয়েছিল। এমন রোমান্টিক মেসেজ দিচ্ছে কে? আশ্চর্য। সারা মনে মনে ভাবল আরিয়ান নয়তো। সারার সন্দিহান মন আরিয়ানকে ভেবে কতগুলো গালি মুখস্থ করল। এখন কেন এত রোমান্টিক মেসেজ দিচ্ছে? ফোন দিক আচ্ছামতো কথা শুনিয়ে ছাড় রং নাম্বারের উছিলায়। এসব ভাবতে ভাবতেই উক্ত নাম্বার হতে ফোন এল। সারার তীব্র মেজাজের সাথে ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? সারা কয়েকবার হ্যালো হ্যালো করল, তবুও ওপাশ থেকে কোনো সারা শব্দ এল না। সারার কাছে আশ্চর্য লাগল বিষয়টা। সে সমস্ত রুম জুড়ে পায়চারি করে বেড়াচ্ছে। এমনি সারা মিনিটে মিনিটে রেগে যায়। তারপর এই আরানকে সোজা গালি দিয়ে ভস্ম করে দেওয়া পর্যন্ত তার শান্তি হচ্ছে না। পুনরায় আবার ও সে নাম্বার হতে ফোন এসছে। সারার সাথে সাথে ফোন রিসিভ করল। ফোন রিসিভ করব তেজের সাথে বলল, হ্যালো, সমস্যা কি? ফোন দিয়ে কথা বলেন না কেন? এবার ও ফোনের ওপাশ থেকে কোনো কথা ভেসে এল না। নিশ্চুপ রইল ফোনের ওপাশের মানুষ। সারা কয়েকবার হ্যালো হ্যালো করতেই ওপাশ থেকে ফোন কেটে দিল। সারার ধৈর্যর 12টা বেজে গেল। নিজের মেজাজ কন্ট্রোল রাখতে না পেরে ফোন ছুঁড়ে মারল খাটের উপর। মনে মনে শুধু গালি মুখস্থ করছে। একবার খালি ফোনের ওপাশ থেকে কথা বলুক, মুখস্থ বিদ্যাগুলো ঝেড়ে দিব মাতৃভাষায়। আবারও সারার ফোন বেজে উঠল। সারা এইবার রাগে ফুঁসতে ফুঁসতে কয়েকটা ঘন নিঃশ্বাস ছেড়ে ফোন রিসিভ করে বলল, শোন, জন্মগত কুতত্তা, আমাকে যদি আর কখনো ফোন দিস তাহলে জুতার বাড়ি একটাও তোর পিঠে পড়বে না। সবগুলা পড়বে তোর গালে। আমার জুতা দিয়ে পেটাব না। পাড়া প্রতিবেশী সবার বাতিল জুতা ধার করে এনে পেটাব। তুই আমাকে কেন বারবার ফোন দিচ্ছিস? শোন, আমি বিবাহিত। আমার স্বামী আছে। আমার স্বামীর এত সুন্দর চেহারা, আমার সারাক্ষণ তার দিকে চেয়ে থাকতে ইচ্ছা করে। ইচ্ছা করে 24 ঘন্টা ও আমার সামনে বসে থাকুক। আমি চোখে ফেরাতে পারি না আমার স্বামীর দিক থেকে।
এই একটু আগে চলে গেল। সে চলে যেতেই ঘরে দরজা লাগিয়ে কান্নাকাটি করেছি। সে চলে গেলেই হৃদয়ে বিরহ বাসা বাঁধে। আর যদি ফোন দিস সোজা পুলিশের কাছে যাব। কেউ আটকাতে পারবে না। আমার স্বামীকে বলে তোর নামে পরকীয়ার মামলা দিব। ভাবলি কি করে রোশান সিদ্দিকীর বউ হয়ে আমি তোর মতো থার্ড ক্লাসের সাথে কথা বলবো। সারাহ এক নিঃশ্বাসে কথাগুলো বলে মনে মনে বলল, লজ্জা থাকলে আর ফোন দিবে না। এতক্ষণে ফোনের ওপাশে থাকা ব্যক্তি নীরবতা ভেঙে জবাব দিল, তোমাকে বিয়ে করে আর কি কি শুনতে হবে আমাকে কাইন্ডাহি একটু বলবে? সারার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল রোশানের কণ্ঠস্বর শুনে। তার মানে ফোনের ওপাশে এতক্ষণ রোশান ছিল। সে রোশানকে বলেছে তার সারাক্ষণ রোশানের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। ও শীতের চেয়ে মরণ ও ঢের ভালো। রোশান কি তার সব কথা শুনে নিয়েছে? সারাহের চেয়ে লজ্জা আর অপমান জীবনেও হয়নি। বারবার চরম অপমানিত তাকে হতে হচ্ছে। পৃথিবীর যাবতীয় অঘটন তার সাথেই ঘটে চলেছে। সব যেন রোশানের সামনেই ঘটছে। এই মুহূর্তে সারার ইচ্ছা করছে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করতে। রোশান তাকে কোনো লেভেলের ছাছড়া ভাববে এটা ভেবেই যেন মরে যাচ্ছে। সারাহকে চুপ থাকতে দেখে রোশান ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, তা আমাকে তোমার এত পছন্দ আগে বলনি তো। ফোনের ওপাশ থেকে থমথমে পুরুষালী কণ্ঠের এমন কথার জন্য কিঞ্চিত পরিমাণ প্রস্তুত ছিল না সারাহ। তবে এই মুহূর্তে অনুভব করতে পারছে ফোনের ওপাশ থেকে এমন অপমানজনক অনেক কথাই তাকে হজম করতে হবে। ফোনের ওপাশ থেকে রোশানের ছুড়ে দেওয়া প্রশ্নের কোনো জবাব তাৎক্ষণিকভাবে সারাহ দিতে পারল না। সে থম মেরে রইল। এই মুহূর্তে কি উত্তর দিয়ে চরম অপমানের হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই কুটিল বুদ্ধি আসছে। যেভাবেই হোক, ঝগড়া করে হোক আর তর্ক করে হোক, এই অপমানের হাত থেকে রক্ষা পেতেই হবে। সারাহকে চুপ থাকতে থেকে রোশানের দিক থেকে দ্বিতীয় অপমানজনক প্রশ্ন বিস্ফোরিত হল। রোশান আবারও বলল, কি ব্যাপার? কি মিথ্যা গুছিয়ে বলা যায় সেই প্ল্যান করছো? সারাহ এইবার যেন চমকাল। হৃদয়াত্মা সহসা কেঁপে উঠল। কারণ সে মনে মনে যা ভাবছে তার বিপরীত পাশের মানুষ সেটা টের পেয়ে গিয়েছে। নিজের মনের খারাপ ভাবনা বিপরীত পাশের মানুষ টের পেয়ে যাওয়া হলো জীবনের আরেকটা মহাবাস। সারাহ এভাবে হেরে যেতে নারাজ। অপমানের চিনচিন ব্যথা বুকে নিয়ে সে গর্জে উঠে বলল, শখ কত! উনার মতো অসম্ভব বুড়ো মানুষ কিনা হবে আমার পছন্দের মানুষ। মানুষের শখ দেখে আশ্চর্য হই আমি। ফোনের ওপাশ থেকে কয়েক সেকেন্ডার নীরবতা ভেঙে রোশান আবারও থমথমে কণ্ঠে জবাব দিল, আমি একটুও আশ্চর্য হচ্ছি না তোমার মিথ্যা শুনে। তুমি যে মিথ্যা বলবে এটা আমি কনফার্ম ছিলাম। বাই দা ওয়ে, বুড়ো আবার অসম্ভব হয় কিভাবে? রোশানের প্রতিটা কথা যেন বিস্ফোরণ ঘটাচ্ছে সারার দেহ মনে। সে আবারও ফুঁসে উঠে ঝাঝালো কণ্ঠে বলল, অসম্ভব রকমের বুড়ো মানে হলো ভীষণ বুড়ো, মানে অনেক বুড়ো। ওহ আচ্ছা। আর শুনুন, এত আনন্দিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি যে আনন্দে গদগদ হচ্ছেন। আমাকে একজন ডাস্টার্ব করছিল। কোনো গাঞ্জাখোর টোর কিছু একটা হবে। এসব ভাদাইমা ছেলেরা ডাস্টার্ব করলে আর থামতে চায় না। আমি যে তার সাথে কথা বলতে আগ্রহী নই বা জীবনেও কথা বলবো না এটা বুঝানোর তাগিদে আপনার নামে আল্লাহর দুনিয়ার মিথ্যা বলেছি, বাড়িয়ে বাড়িয়ে বলেছি যেন আমাকে আর ডাস্টার্ব না করে। তার মানে স্বীকার করছো তুমি মিথ্যাটা খুব সুন্দরভাবে বলতে জানো। সারার মাথায় আবারও বজ্র পড়ল। সে আবারও ধরা খেয়ে গেল। রোশানের মতো বুদ্ধিমান বিচক্ষণ ছেলে প্রতিটা কথা খেয়াল করে শুনে তারপর উত্তর দিচ্ছে। সারার কাঁচা বুদ্ধি, যেটা বলছে সেটাতেই ধরা খাচ্ছে।
সারা রোশানের সামনে নিজের মান সম্মান বাঁচাতে আবারও উত্তেজিত কণ্ঠে বলল, আমি তো শুধু ওই ছেলেকে মিথ্যা বলেছি। রোশান আবারও বিচক্ষণতার সাথে উত্তর দিল, আচ্ছা তাহলে আমাকে সত্য বলেছ? সারা পড়ল মহাবিপদে। প্রতিটা কথার জালে ফেসে যাচ্ছে। বিরক্ত হয়ে জবাব দিল, আরে ধুর, আপনাকেও মিথ্যা বলেছি। রোশান এইবার গভীর কণ্ঠে বিদ্রূপের সুরে বলল, ইউ আর গ্রেট। কথাটা যে সারাহকে অপমান করে বলা হয়েছে তা সারাহ খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। অপমানে মুখের বদন থমথমে আকার ধারণ করল। সারাহ আবার ও গর্জে উঠা কণ্ঠে বলল, আপনি কি এতই সুদর্শন আর সুপুরুষ নাকি যে আমার সারাদিন চেয়ে থাকতে ইচ্ছা করবে? নায়ক আমির খান আসলেও তো আমি সারাদিন চেয়ে থাকব না। আর সেখানে আপনি কে? আমি জীবনেও কোনোদিন আপনাকে পছন্দ করব না, এটা মাথায় রাখুন। মাথায় না থাকলে লিখে রাখুন প্রয়োজনে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সারাহ যেন হাঁফ ছেড়ে বাঁচল। বুক ধরফর করছে তার। অস্থিরতায় ঠোঁট কামড়ে ধরে রেখেছে। ফোনের ওপাশ থেকে আবার কি উত্তর আসবে তার ঠিক নেই। সারাহ খুব ভালোভাবে বুঝে গিয়েছে রোশান অত্যন্ত বিচক্ষণ ছেলে, মেধাবী আর ট্যালেন্ট। শুধু শুধু তো আরবিসিএস ক্যাডার হয়নি সে। আমার মতো গাধার সাথে বাবা যে কেন এমন ট্যালেন্ট মানুষের বিয়ে দিতে গেল, সারা জীবন এমন ধরা খেয়ে খেয়ে জীবন যাবে। গুছিয়ে সাজিয়ে মিথ্যা বললেও ধরা খেয়ে যাব, এর মাঝে কোনো মিথ্যা নেই। আমার জন্য বলদ সলদ কোনো ইজিবাইক চালকই ভালো ছিল, যার মাথার উপর কাঁঠাল ভেঙে খেতে পারতাম। এসব ভাবতে ভাবতেই ফোনের ওপাশ থেকে রোশান গম্ভীর কণ্ঠে বলল, আমার মস্তিষ্কের অবস্থা এতটাও খারাপ হয়ে যায়নি যে সব লিখে রাখতে হবে। তাহলে মনে রাখবেন খুব ভালোভাবে, আপনাকে আমি পছন্দ করি না। সুন্দরী মেয়েরা কালো ছেলে পছন্দ করে না, এ আর নতুন কি? সারাহ যেন আবারও অপমানিত হল। ইচ্ছা করছে রোশানকে একদম গিলে ফেলতে। যাচ্ছে তাই ধরনের বাজে লোক একটা। নিজে জানে অনেক সুদর্শন দেখতে, জেনেও এমন একটা ভাব নিয়ে অপমানিত করার কি দরকার? সারাহ এসব কথার টপিকস এড়াতে বলল, ফোন কেন দিয়েছেন জানতে পারি? মাত্রই তো গেলেন। রোশান একটা শীতল নিঃশ্বাস ছেড়ে বলল, রাতের খাবার খেয়েছ? রোশানের এই প্রশ্নে সারার হৃদয়ে কিছুটা চমকাল। চোখ দুটো ছানাবড়ার মতো হয়ে গেল। এতক্ষণ ধরে কিনা সে যার সাথে ননস্টপ ঝগড়া চালাচ্ছিল সে কি সুন্দর তার কাছে খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করছে। এই গম্ভীর মানুষটার কয়টা রূপ আল্লাহ জানে। কেমন তেরামার্কা কথা বলে, তার মাঝে আবার যত্নশীল কথাবার্তা। এটা কি অপমানের নতুন টেকনিক? সারাহ বুঝে উঠল না রোশানের মতিগতি। তাই আগের রূপে স্থির থেকেই জবাব দিল, এটা জিজ্ঞেস করতে ফোন দিয়েছেন? রোশান সব সময় থমথমে মুডা থাকে। সে প্রতিটা কথার উত্তর থমথমে মুডাহি দিচ্ছে। এবার ও থমথমে মুডাহ বলল, তাহলে কি জিজ্ঞেস করলে ভালো হতো? সারাহ এবার থতমত খেয়ে উত্তর দিল, না মানে জাস্ট এটুক জিজ্ঞেস করতেই ফোন দিয়েছেন? লেট মি ফিনিশ। সারাহ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কি ফিনিশ করবেন? রোশান আগের ন্যায় থমথমে মুডাহ উত্তর দিল, কথা শেষ করার আগেই এত প্রশ্ন করো কেন? প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বেশি কথা বলো তুমি। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। আপনার মতো পাকা ধানে মই যায়নি আমার, তাই চুপ থাকব। মুখ পোড়া বুড়ো কোথাকার। রোশান এইবার চোয়াল শক্ত করে বলল, দিস ইজ টু মাচ। বই পড়তে বসেছিলে? না। কেন?
সারাহ মাথায় এইবার দুষ্টু বুদ্ধি আটল। সে বুঝে গিয়েছে রোশান কোনো ধরনের ছেলে। তাকে চেতানোর জন্য কি বলা উচিত। সারাহ মনে মনে বলল, আমাকে তীব্র অশান্তি দিয়ে বিয়ে করার কি জ্বালা তা হাড়ে হাড়ে টের পাবেন। সারাহ নাটকীয় ভঙ্গিমায় বলল, কিভাবে পড়ব আমি সদ্য বিবাহিত এক নারী? বিয়ের সাথে বই পড়ার কি সম্পর্ক? রোশান এবারও চোয়াল শক্ত করে কথাটা বলল। রোশানের কথা শুনে সারাহ আবার ও নাটকীয় স্বরে বলল, বর যদি ঘন ঘন আসে তাহলে কি আর পড়াশোনা হয় স্যার? আপনি বুঝবেন না পুরুষ মানুষ নতুন বিয়ে করলে কি দুষ্টুমি করে তার বউয়ের সাথে। সারার এইসব নির্লজ্জ কথায় রোশানের মস্তিষ্ক ভো ভো করছে। সে তো সারার ওখানে একবারই গিয়েছে। তাহলে এসব বলছে কেন সারাহ? সে কান থেকে ফোন সরিয়ে কিছুক্ষণ দম নিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, বর ঘন ঘন আসে মানে? সারাহ মলিন কণ্ঠে বলল, বুঝেন না স্যার, নতুন বর এত সুন্দর বউ রেখে কি দূরে থাকতে পারে? নতুন বউ এর কাছে তো ঘন ঘন আসবেই। ছেলে মানুষ যে অসভ্যর অসভ্য। আপনি তো বোঝেনি। বর আসলে তাকে সামলাবো নাকি বই সামলাবো তাই পড়তে পারিনি। রোশান চোখের চশমা খুলল। তার মাথা ভু ভো করে ঘুরছে। তার সদ্য বিবাহিত বউ যে এক ধাপ উপরে তা বুঝতে বাকি নেই। রোশান নিজের সম্পর্কে এমন অদ্ভুত কথাবার্তা জীবন প্রথম শুনল। আগে পরে সে কাউকে এমন সুযোগ দেয়নি। কয়েকটা শুকনো কাশি দিয়ে চাপা কণ্ঠে বলল, তুমি না। আমি কি স্যার? ন্যারো মাইন্ডার ডাহ পুরাই। আমি কি করেছি? রোশান চাপা কণ্ঠে উত্তর দিল, কিছু না। সারাহ আরেকটু রাগিয়ে দিতে বলল, এত রেগে যাচ্ছেন কেন? তখন আপনাকে পছন্দ হয়নি বলেছিলাম বলে। সত্য শুনতে অভ্যস্ত আমি। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? সত্য বলবেন। পছন্দ হলেও মাতামাতি করব না। অপছন্দ হলেও ঢোল পেটাব না। ইম্যাচিউর কথাবার্তা আমি একদম বলি না। আগামীকাল এক্সাম খারাপ হলে তোমাকে দেখে নিব। ভেবো না বারবার ফেল করলে পড়াশোনা অফ করাবো। তুমি রোশান সিদ্দিকীর ওয়াইফ মাইন্ডাহিট। মাথা থেকে এসব কুবুদ্ধি ঝেড়ে ফেলে খেয়ে পড়তে বসো। গুড নাইট। মৃন্ময় হেলে দুলে ছাদ থেকে নামছে দুহাতে দুটো ফুলের ব্যাগ নিয়ে। দোতলায় নামতেই মুখোমুখি হল পিহুর সাথে। পিহু কোমরে হাত বেঁধে চোখ কপালে তুলে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। পিহুর এমন সন্দেহভাজন চাহনি দেখে মৃন্ময় ভ্রু কুচকাল। ভ্রু কুচকে পিহুর দিকে কয়েক সেকেন্ডার তাকিয়ে ডাহান ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, সমস্যা কি? এভাবে তাকিয়ে আছিস কেন? তোর চাহনি দেখে মনে হচ্ছে যেন আমি একটা চোর। পিহু তার চোখ মুখের অবস্থা একই রকম রেখে বলল, তুমি তো চোরই ভাইয়া। চোর ছাড়া কি? মৃন্ময় ডাহান হাতের ব্যাগ ছেড়ে দিয়ে হাত উঁচু করে চাপা কণ্ঠে বলল, দিব একটা বেয়াদব ছেড়ি কোথাকার। আমার মতো একটা ভদ্র ছেলেকে চোর অপবাদ দিচ্ছিস? আমি না তোর ভাই। এসব কথা পাঁচকান হলে জীবনে বিয়ে হবে আমার? কোনো মেয়ে চাইবে জীবনসঙ্গী হিসাবে একজন চোরকে বেছে নিতে? জীবনে কিছু চুরি করেছি আমি? মৃন্ময় হাত উঁচু করাতে পিহু পেছনে দিকে ঝুঁকল খানিকটা। মৃন্ময় হাত নামালে পিহু আবার সোজা হল আগের ন্যায়। মৃন্ময়ের আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল, চুরি করনি বুকে হাত দিয়ে বলতে পারবে? মৃন্ময় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি চুরি করেছি? সারা জীবন আমার বইয়ের ভাজে জমানো টাকা, আমার ব্যাংকে জমানো টাকা আমার এই চুলের ক্লিপ দিয়ে বের করে নিয়েছ, যা কোটি টাকার সমান। স্টুডেন্ট লাইফে জমানো টাকার বহুত মূল্য। আবার বলছো কি চুরি করনি? ওসব তো ভাইগত অধিকার।
ওটাকে চুরি বলে না বেয়াদব মেয়ে। ভদ্রতার তো লেশমাত্র নেই। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানিস না। বড় ভাইকে সম্মান দিতে শেখ। বড় ভাই হল পিতৃতুল্য। বাবার অভাব পূর্ণ করে। পাশের বাসার সাদিয়াকে দেখেছিস কিভাবে তার বড় ভাইয়ের কাপড় কেচে দেয়, পা টিপে দেয়, খাবার নিয়ে টেবিলে দিয়ে আসে, মাছের বড় মাথা পাতে তুলে দেয়। আমিও তো দিই। হ্যাঁ দিস, বাবার কানে নালিশটাই ঠিকঠাকভাবে দিস। এখন বল, এখানে দাঁড়িয়ে কি পাহাড় দিচ্ছিলি? তুমি আবার সিগারেট খেতে ছাদে গিয়েছিলে। এখনই যদি বাবাকে না বলি। আমার সিগারেট নিয়ে তোর সমস্যা কি? কারণ তোমার হারতে সমস্যা হলে ভাই হারাবো আমি। আমি ছাড়া আর কার সমস্যা হবে? ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্তর শেষ নেই। মৃন্ময় আর পিহু সারাদিন ঝগড়া করে। দিন শেষে ওদের ভালোবাসার ঘাটতি নেই। মৃন্ময় পকেট থেকে 1 টাকার 2টো চকলেট পিহুর হাতে তুলে দিতে দিতে বলল, তোকে চকলেট খাওয়াতে খাওয়াতে ফকির হয়ে গেলাম। এমন সময় তরি দরজা খুলল। দরজা খোলার শব্দে মৃন্ময় আর পিহু দুজনে তরির দিকে। তরিকে দেখেই মৃন্ময় কেমন যেন স্তব্ধ হয়ে গেল। প্রেম ভালোবাসার বিরুদ্ধ ছেলেটার হঠাৎ এমন হচ্ছে কেন? কত শত মেয়ে চোখের সামনে দিয়ে গিয়েছে আর এসছে, মৃন্ময়ের কোনোদিন এমন অনুভূতি হয়নি। সে মাঝরাত পর্যন্ত বাইরে আড্ডা দেয়, ট্যুরে যায়, বন্ধুদের সময় দেয়, সিগারেট খায়, মুভি, নাটক দেখে সময় কাটায়। প্রেম ভালোবাসা একটা প্যারা তার কাছে। মায়া কি জিনিস সে বোঝে না। মৃন্ময় একদৃষ্টিতে তাকিয়ে আছে তরির দিকে। তরি মৃন্ময়ের দিকে তাকালো না। সে পিহুর দিকে তাকিয়ে বলল, পিহু আপু, আমাদের রুমের একটা লাইট ডিস্টার্ব দিচ্ছে। ঠিক করা যাবে? আচ্ছা, ঠিক করে দিচ্ছি। তাহলে ভেতরে আসুন। বলেই তরি আবার রুমে প্রবেশ করল। তরি চলে গেলে মৃন্ময় তরির পরিচয় সম্পর্কে শিওর হতে আবার জিজ্ঞেস করল, মেয়েটা কে রে? পিহু ফিসফিস করে বলল, ওর বাবা বিয়ে করে এনেছে। আমার হাতে 5,000 টাকা দিয়ে বলেছে যেন ভালো করে বাসর ঘর সাজিয়ে দিই। মৃন্ময় খানিকটা অবাক হয়েই বলল, সত্যি কি ওর বাবা ওর বয়সী মেয়ে বিয়ে করেছে? হ্যাঁ ভাইয়া, একদম বয়স কম একটা মেয়ে। তাও রিলেশন করে। সে মেয়ে ভালোবেসে পালিয়ে এসছে। তাই নাকি? চল গিয়ে দেখে আসি। তরি ডাহনিং গোছাচ্ছে। তখনই মৃন্ময় আর পিহু প্রবেশ করল। পিহুই আগে কথা বলল। তরিকে বলল, তোমার ঘর সাজাতে এসছি তরি, চলো যাই। আমি যাব না। আপনারা যান। তুমি না গেলে হবে। একা একা কি করবে এখানে তুমি? আমার ঘর সাজানো নিয়ে কোনো আইডিয়া নেই। আমি কিছুই বুঝি না। তোমাকে বুঝতে হবে না। চলো তোমার বাবার রুমে। এমন সময় হাসি খুশি মুডা জুবায়ের আহমেদ আর তার নতুন ওয়াইফ দিশা বেরিয়ে এল। জুবায়ের আহমেদ হাসি খুশি মুখে বলল, এই নাকি তোমার বড় ভাই? হ্যাঁ। জুবায়ের আহমেদ হাসতে হাসতে বললেন, কি যেন নাম তোমার ভাই? মৃন্ময় ছানাবড়া চোখে তাকাল। তার বাবার বয়সী একজন লোক কিনা তাকে ভাই বলে ডাকছে। কোচি মেয়ে বিয়ে করে কি এই লোক নিজেকে কোচি ভাবছে? মৃন্ময় যেন আকাশ থেকে পড়ল। সে আকাশ থেকে পড়ায় ন্যায় অবাক হয়ে বলল, আমাকে ভাই বললেন নাকি আঙ্কেল? জুবায়ের আহমেদ স্বভাবসুলভ হেসে জবাব দিলেন, তোমার বাবা আমার চাচা হন সম্পর্কে। তাই তুমি আবার ভাই হও। মৃন্ময় তরির দিকে তাকিয়ে মাথার পেছনে চুলকাতে চুলকাতে বলল, শালার আপনাকেই আমার ভাই হতে হল। তাতে সমস্যা কি? মৃন্ময় সংকোচ ছাড়া বলল,
দুঃখিত আঙ্কেল, আপনাকে আমি ভাই ভাবতে পারবো না। পিহু বলল, ভাইয়া, উনাকে আমি ভাই ডাকেছি, উনার ওয়াইফকে ভাবি। এখন তোমাকেও ডাকতে হবে। দূর সম্পর্কের বাবার পরিচিত, সেই সূত্রে বাবা উনার চাচা হয়। মৃন্ময় তীব্র অস্বস্তি নিয়ে থুতনি চুলকাতে চুলকাতে বলল, দুদিন পরে এমনি সম্পর্ক পাল্টে যাবে, এখন আবার ভাই ডাহ লাভ কি? জুবায়ের আহমেদ বললেন, কেন? কারণ আপনারা তো সারা জীবন এখানে থাকবেন না, তাই বললাম আর কি। আচ্ছা, বুঝেছি। ঘরটা সুন্দর করে সাজিয়ে দাও, উপহার আছে তোমাদের জন্য। তরি, যাও ওদের জন্য নাস্তা রেডা করো। তরি ধীর পায়ে রান্নাঘরের দিকে পা বাড়াল। মৃন্ময় মনে মনে বলল, তোর কাছে নাস্তা খেতে কে চেয়েছে রে মাদারবোর্ডা? এমনিই বাবার পাতানো দূর সম্পর্কের ভাতিজা হয়ে আমাকে বিপদে ফেললি। মেয়েটা চোখের সামনে ছিল, তাকেও কিচেনে পাঠাই দিলি। এখন কি তুই আর তোর বউয়ের থোবরা দেখব? মৃন্ময় খাটের উপর উঠে দাঁড়াল। সে আর পিহু খাট সাজাচ্ছে। জুবায়ের আহমেদ বললেন, খুব ভালো করে খাট সাজাও। দিশা আবার খুব রুচিশীল মেয়ে, বুঝলে। মৃন্ময় এবার দিশার দিকে একবার তাকাল, চোখ সরিয়ে নিয়ে বলল, এই বয়সে যে আপনাকে বিয়ে করতে পারে, তার রুচি যে কেমন তা আমার বুঝতে বাকি নেই বড় ভাই। আপনাকে দেখেই বোঝা যায় আপনি অনেক রুচিসম্মত লোক। জুবায়ের আহমেদ মৃন্ময়ের মিথ্যা প্রশংসা ধরতে না পেরে আনন্দে গদগদ হল। পিহুর মুখ টিপে হাসছে, তার বুঝতে বাকি নেই মৃন্ময় পচাল। জুবায়ের আহমেদ আবার বললেন, খাটটা একদম পারফেক্টভাবে সাজিয়ে দেও। মৃন্ময় বারবার উকি ঝুঁকি দিয়ে দেখছে তরি আসছে কিনা। মৃন্ময়ের মনে কিছু অশ্লীল কথা আসল জুবায়ের আহমেদকে বলার জন্য, কিন্তু ভবিষ্যৎ শ্বশুর বলে মুখে এসেও আটকে গেল। মৃন্ময় পিহুর কানে কানে বলল, মেয়ের বাপ তোকে বোন ডাকছে, আবার মেয়েও দেখলাম আপু ডাকল। পিহু হেসে বলল, ওর আন্টি ডাকতে খেয়াল থাকে না। এমন সময় তরি নাস্তার ট্রে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করল। মৃন্ময় তরিকে দেখেই জুবায়ের আহমেদকে একটা মালা দেখিয়ে বলল, ভাই, মালাটা ভাবির গলায় পরিয়ে দিন। বলেই ছুঁড়ে মারল। এমনভাবে মারল তরির গলায় গিয়ে পড়ল। মৃন্ময় ইচ্ছা করেই মারল। বড় বড় হলুদ গাঁদার ফুল তরির গলায় পড়তেই তরির মুখটা কেমন হলদেটে আকার ধারণ করল। অসম্ভব সুন্দর দেখাচ্ছে মুহূর্তের মাঝে তরিকে। মৃন্ময়ের শরীরে যেন ঝিম ধরে এল। সে হা করে তাকিয়ে রইল তরির দিকে। তরি চোখ তুলে তাকালো মৃন্ময়ের দিকে। দুজনের দৃষ্টির আদান প্রদান হচ্ছে। এক নাগারে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। জুবায়ের আহমেদ কি বলবে বুঝতে পারছে না। কিছু বলার আগেই তরি মালাটা খুলতে গেল। তখনই মৃন্ময় বলল, ওটা আর খুলে লাভ নেই। একজনের গলার মালা নতুন বউয়ের গলায় পরানো যাবে না। বলেই মৃন্ময় আরেকটি মালা জুবায়ের আহমেদের দিকে ছুঁড়ে মেরে বলল, এটা পরিয়ে দিন। জুবায়ের আহমেদ মালাটা পরিয়ে দিয়ে বললেন, ফুটফুটে লাগছে তোমাকে। মৃন্ময় রাগে ক্ষিপ্ত হয়ে মনে মনে বলল, শালা লুইচ্চা। এভাবেই মেয়ে পটিয়েছে বোঝা যাচ্ছে। ফেসবুক ঘাটাঘাটি করে ছোয়া রাত 12টায় বই নিয়ে বসল। আগামীকাল এক্সাম আছে। সন্ধ্যা থেকে পড়তে বসবে ভেবে ফোন স্ক্রুল করতে করতে আর পড়া হয়নি। এখন মহাচিন্তায় পড়েছে। অন্যবার তন্ময়েরটা দেখে লিখত, কিন্তু কলেজে এখন রোশান সিদ্দিকী নামক বিপদ সংকেত হাজির। দেখে লেখার ও সুযোগ হবে না। কি পড়বে বুঝতে না পেরে তন্ময়কে ফোন করল। তন্ময় একমাত্র ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওদের সবার মাঝে। প্রশ্ন সম্পর্কে ধারণা তন্ময়ই দিতে পারল। তন্ময় আর দীপ মাঝরাতে কিচেনে। ছোঁয়ার ফোন দেখে দীপ বলল,
নে তোর দিনদুনিয়া, আকাশ বাতাস ফোন দিয়েছে। তন্ময় দীপের দিকে থমথমে চোখে তাকিয়ে ফোন রিসিভ করল। শান্ত কণ্ঠে বলল, জান বলো। রাতে ফোন দিলে জান বলে ডাকিস কেন? সব সময়ই তো ডাকতে ইচ্ছা করে। পারমিশন তো দিচ্ছ না। এখন তুমি বলছিস আবার একটু পরেই তুই ডাকবি। জানের সাথে তুমিটাই মানানসই। কি করছিস এখন তুই? তন্ময় কৌতূহল জাগাল ছোঁয়ার হৃদয়ে। বলল, গেজ কর। ছোঁয়া এক সেকেন্ডার দেরি না করে বলল, তুই বই পড়ুয়া ছেলে, পড়া ছাড়া আর কি করবি? তন্ময় আবার শান্ত গলায় বলল, হয়নি। কি আশ্চর্য আমাদের তন্ময় এত রাতে বই না পড়ে অন্য কিছু করছে। বার্গার বানাচ্ছি। সিরিয়াসলি ভাই? ভাই? হুয়াই ইউ কল মি ভাই? ছোঁয়া বুঝেও আবার প্রশ্ন করল। বন্ধু আর ভাই কি আলাদা? রিজনটা দিনে 100 বার মনে করিয়ে দিই। এর পরে কিন্তু আর মনে করিয়ে দিব না। ছোঁয়া মুখে হাত দিয়ে হাসি আটকে বলল, কি রিজন? তোকে আমি বান্ধবী বা বোন এসব কোনো নজরে দেখি না। হৃদয়ের রানীর নজরে দেখি। তুই তো আমার জান পাখিটা। থামো এবার। হঠাৎ বার্গার কেন? মৃন্ময়ের জন্য বানাচ্ছি। কিন্তু এখনো ফেরেনি সে। বাড়ি গিয়েছে। এত রাত হয়ে গিয়েছে, ও আর ফিরবে না। না ফিরলে দীপ আর আমি খেয়ে নিব। আমাকে খাওয়াবি না? কাল খাওয়াবো। না, আমি এখনই খাবো। এত রাতে রাস্তায় তো কিছুই নেই। হেঁটে যেতে যেতে সকাল হয়ে যাবে। আমি জানি না তন্ময়। এখনই বার্গার চাই। ওকে, আমি আসছি। বলেই ফোন কেটে দিল তন্ময়। দীপ তন্ময়ের মুখের দিকে হা করে এতক্ষণ তাকিয়ে গড়গড় করে কথা গিলছিল। দীপ বলল, এই সিঙ্গেলের সামনে আর কত? তন্ময় স্মিথ হেসে বলল, আমিও তো সিঙ্গেল। ও তো রাজি হয় না। রাজি হলে তো তুই পাগল হয়ে যাবি। তন্ময় একটা বড় প্লাস্টিকের বাটিতে একটা বার্গার নিয়ে প্যাকিং করল। দীপ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি করবি? ছোঁয়ার জন্য নিয়ে যাচ্ছি। এত রাতে? হ্যাঁ, ও মজা করেছে। এত রাতে যেতে হবে না। ও আমার জান। আমি সারারাত ছটফট করব খাওয়াতে না পারলে। শালার জীবনে প্রেম ও আমার উপর পড়ল না। আমিও প্রেমে পড়লাম না। দীপের একটা বাইসাইকেল আছে। তন্ময় সাইকেলটা বের করল। সাইকেলের প্যাটেল ঘুরিয়ে ছোঁয়ার বাসার সামনে গেল। ভালোবাসলে মানুষ কি না পারে? তন্ময় ছোঁয়ার নাম্বার ডাহাল করল। ফোনের ওপাশ থেকে ছোঁয়া বলল, হ্যাঁ তন্ময় বল। তন্ময় শান্ত কণ্ঠে বলল, ছোঁয়া নিচে আয়। নিচে মানে? রাস্তায় আয়, গেট খুলে। সিরিয়াসলি তুই এসছিস তন্ময়? কুইক নিচে আয়। ছোঁয়া দ্রুত গায়ে ওড়না পেঁচালো। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই তন্ময়টা কি সত্যি পাগল? ছোঁয়া মা বাবাকে লুকিয়ে পা টিপে টিপে হেঁটে বাড়ির গেট খুলে বের হল। গেট খুলতেই দেখল বাদামি রঙের শার্ট পরিহিত, কালো জিন্স পরনে তন্ময় বাইসাইকেলে দাঁড়িয়ে আছে মধ্য রাস্তায়। চাঁদের আলোয় তন্ময়ের ফর্সা শরীর চকচক করছে। তন্ময় অসম্ভব সুদর্শন একজন ছেলে, যার দিকে তাকালে চোখ ফেরানো দায় হয়। ছোঁয়া দ্রুত তন্ময়ের কাছে গিয়ে বলল, এভাবে সাইকেল চালিয়ে চলে এলি এত দূর? তোর সাথে দেখছি মজা ও করা যায় না তন্ময়। তন্ময় স্মিথ হেসে জবাব দিল, ঠোঁটটা বন্ধ রাখো, তোর দিকে 10 মিনিট তাকিয়ে থাকলে ক্লান্তি কমে যাবে। ছোঁয়ার ভয়ে বুক টিপ টিপ করছে। আশপাশ তাকিয়ে বলল, কেউ দেখলে কেলেঙ্কারি হবে।
কি আর হবে, আমাদের বিয়ে দিয়ে দিবে। বাজে কথা। কি এনেছিস দ্রুত দে। পাশেই চায়ের দোকানের বেঞ্চ। দুজনে ওখানে গিয়ে বসল। তন্ময় বার্গার খুলে ছোঁয়াকে খাইয়ে দিয়ে বলল, কেমন হয়েছে জান তন্ময় স্পেশাল বার্গার? ছোঁয়া 3 আঙুল উঁচু করে বলল, এক্সিলেন্ট। বাট ভুলেও অন্য মেয়েদের বলিস না তন্ময় স্পেশাল বার্গার, মেয়েরা তোকে খেয়ে ফেলবে। তন্ময় বলল, এসব ভাবলেও ঘৃণা লাগে। তন্ময়ের চরিত্র, ব্যক্তিত্ব অন্যদের থেকে অনেক আলাদা। ছোঁয়া খানিকটা খেয়ে বলল, আমি আর খাবো না তন্ময়। তন্ময় শান্ত কণ্ঠে বলল, রাতে ভাত খাওনি জানি, না খেয়ে থাকলে তো হবে না। এত রাতে এত কষ্ট করে এসছি তোমাকে বার্গার খাওয়াবো বলে, এতটুকু খেলে হবে? সম্পূর্ণটা খেতে হবে জান। ছোঁয়া গম্ভীর চোখে তন্ময়ের দিকে তাকিয়ে বলল, এই মাঝরাতে আমাকে আবেগী করে তুলতে কে আসতে বলেছে? তোমার প্রতি আমার ভালোবাসা আমাকে দিনে রাতে সবসময় তোমার কাছে টেনে আনে। পরের দিন ভোরে রোশানের ফোন কলে সারার ঘুম ভাঙল। তখন সকাল 5টা বাজে। গভীর ঘুমে বিভোর সারা। ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করে বিরক্ত হয়ে বলল, এত সকালে ফোন দিয়েছেন কেন? রোশান বরাবরের মতো থমথমে কণ্ঠে বলল, শুভ সকাল। সারা বিরক্ত কণ্ঠে বলল, ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে শুভ সকালকে অশুভতে পরিণত করলেন। রোশান হাত ঘড়ি দেখে নিয়ে বলল, 5টা বাজে। অজু করে নামাজ পড়ে নাও। তারপর একটু প্রকৃতির আলো বাতাস গ্রহণ করে সোজা পড়তে বসবে। আমি নামাজ পড়তে পারবো না। কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা? সব বলতে হবে, বুঝেন না? রোশান গম্ভীর কণ্ঠে বলল, ও বুঝেছি। কি বুঝলেন? রোশান ধমকের স্বরে বলল, সব বলতে হবে। আশ্চর্য। আমার কথা আমাকে ফেরালেন। যাও পড়তে বসো। ক্লাসে যেন কারো খাতা দেখে লেখার চেষ্টা করো না। খাতা নিয়ে যাব। অন্য কারোটা দেখে লিখব না। নিজেই নকল নিয়ে যাব। রোশান ঠোঁটের কোনায় স্মিথ হেসে বলল, একবার যদি নকল পাই অবস্থা খারাপ হবে। পাবেন কিভাবে? এমন জায়গা রাখব না। আমার চোখ ফাঁকি দেওয়া সহজ হবে না। যেখানেই রাখো। আপনি আমার নকল ধরতে পারলে যা বলবেন তাই হবে। এক্সেপ্ট কলেজে তো চেক করে দেখতে পারবো না। তোমাদের বাসায় আসছি এখন চেক করে দেখতে। সারা দ্রুত বিছানা ছেড়ে উঠে বসে বলল, ওহ মাই গড, কি চেক করবে এসে? চলবে।